হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার জীববিদ্যা সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যা, তোমাদের এটা ইউনিট 2, সেকেন্ড সেমিস্টারের ইউনিট 2 হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরবিদ্যার দ্বিতীয় লেসন হচ্ছে শ্বাসকার্য ও শ্বসন বা নিঃশ্বাস প্রশ্বাস ও গ্যাসের আদান প্রদান থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখি। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক শ্বাসক্রিয়ায় সাহায্যকারী দুটি স্নায়ুর নাম লেখো। স্বাভাবিক শ্বাসক্রিয়ায় সাহায্যকারী দুটি স্নায়ুর নাম হলো ফ্রেনিক ও ভেগাস। দুটো স্নায়ু, ফ্রেনিক স্নায়ু ও ভেগাস স্নায়ু। 2 নম্বর, এপিগ্লটিস কি? এপিগ্লটিস কোন প্রকার কার্টিলেজ দ্বারা তৈরি হয়? ল্যারিংসের একেবারে উপরের ছিদ্রটি গ্লটিস, তাকে ঢাকা দিয়ে রাখা অংশটিকে এপিগ্লটিস বলে। আর দ্বিতীয় অংশ হচ্ছে এপিগ্লটিস ইলাস্টিক কার্টিলেজ দ্বারা তৈরি হয়। এবার 3 নম্বর প্রশ্ন, অ্যাডামস অ্যাপেল কি? পুরুষদের ষড়যন্ত্রের তরুণাস্থিগুলির, প্রধানত থাইরয়েড তরুণাস্থি, এই তরুণাস্থিগুলির অসমান বৃদ্ধি ঘটে, ফলে ষড়যন্ত্র বাইরে থেকে উঁচু 3 কোণা অস্থির মতো দেখায়, যাকে অ্যাডামস অ্যাপেল বলে। নেক্সট, ল্যারিংসের দুটি তরুণাস্থির নাম লেখো। ল্যারিংসের দুটি তরুণাস্থি হলো থাইরয়েড তরুণাস্থি ও ক্রিকয়েড তরুণাস্থি। 5 নম্বর, শ্বাসক্রিয়ায় সাহায্যকারী প্রধান দুটি পেশির নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্বাসক্রিয়ায় সাহায্যকারী প্রধান দুটি পেশি হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি। বহিস্থ ইন্টারকস্টাল আর হচ্ছে অন্তস্থ ইন্টারকস্টাল পেশি। নেক্সট, প্রবাহী বায়ু পরিমাণ কাকে বলে? স্বাভাবিক এবং সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় একবার প্রশ্বাস বা নিঃশ্বাস ক্রিয়ার পর যে পরিমাণ বায়ু ফুসফুসে প্রবেশ করে অথবা ফুসফুস থেকে বেরিয়ে যায়, সেই পরিমাণ বায়ুকে প্রবাহী বায়ু পরিমাণ বলে। এর পরিমাণ হচ্ছে 500 ml। নেক্সট, ফুসফুসের বায়ুধারকত্বের পরিমাণ কত? বায়ুধারকত্বের পরিমাণ হচ্ছে, দেখো আমরা দেখি, ফুসফুসের বায়ুধারকত্বের পরিমাণ পুরুষদের ক্ষেত্রে 4.5 থেকে 4.8 লিটার এবং স্ত্রীলোকের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার। নেক্সট, নিষ্ক্রিয় বায়ু বা ডেড স্পেস ভলিউম কাকে বলে? এর মান কত? শ্বসনতন্ত্রের যে অংশের শ্বাসবায়ু গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় স্থান বলে এবং এই অংশে আবদ্ধ বায়ুকে নিষ্ক্রিয় বায়ু বলে। বা একভাবে অন্যভাবে বলা যেতে পারে, শ্বসনতন্ত্রের যে বায়ু গ্যাসীয় বিনিময় অর্থাৎ শ্বাসক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই বায়ুটাকেই বলা হয় কি? নিষ্ক্রিয় বায়ু। আর এর পরিমাণ কত? এর মান হচ্ছে 140 থেকে 150 ml। কোন যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাণ নির্ণয় করা হয়? বা স্পাইরোমেট্রি কাকে বলে? স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ুর পরিমাণ নির্ণয় করা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ফুসফুসে বিভিন্ন বায়ু পরিমাপ পদ্ধতিকে স্পাইরোমেট্রি বলে। নেক্সট, সিওপিডি কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো এক ধরনের ফুসফুসের রোগ। এবার নেক্সট, 11 নম্বর, মানুষের দুটি পেশাগত রোগের নাম লেখো। ফুসফুসে সিলিকার প্রবেশে কোন রোগ হয়? মানুষের দুটি পেশাগত রোগের নাম হচ্ছে, এক হচ্ছে সিলিকোসিস আর 2 হচ্ছে অ্যাসবেস্টোসিস। আর দ্বিতীয় অংশ হচ্ছে ফুসফুসে সিলিকা কণার প্রবেশের ফলে
সিলিকোসিস রোগ হয়। নেক্সট 12 নম্বর, অ্যাজমা বা হাঁপানির দুটি কারণ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাজমা হাঁপানির প্রথম কারণ হচ্ছে ক্লোম শাখা প্রশাখার অতি সক্রিয়শীলতা হলো হাঁপানির একটি প্রধান কারণ। আর 2 নম্বর হচ্ছে এছাড়াও ক্লোম শাখার অনৈচ্ছিক পেশির খিঁচুনি, ক্লোম শাখার মিউকাসের শোথ এর কারণেও হাঁপানি হয়। নেক্সট 13 নম্বর, অ্যাসফিক্সিয়ার সংজ্ঞা দাও। মানবদেহে অক্সিজেনের পরিমাণ চাহিদার তুলনায় কম হলে সেই অবস্থাকে অ্যাসফিক্সিয়া বলে। এটি মানবদেহে সঠিক বায়ু সরবরাহের অভাব ঘটলে হতে পারে। এবার 14 নম্বর, এমফাইসেমা কাকে বলে? এমফাইসেমা রোগের কারণ কি? যে অসুখে শ্বসনতন্ত্রে বা শ্বাসতন্ত্রের অন্তর্গত শ্বসন অঞ্চলের স্থিতিস্থাপক যোগকলার ক্ষতির জন্য বায়ুপথের স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং বায়ুপথের প্রাচীর গাত্রের স্থিতিস্থাপক কলার অস্বাভাবিক স্ফীতিজনিত কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাকে এমফাইসেমা বলে। আর দ্বিতীয় অংশ হচ্ছে এমফাইসেমা রোগের কারণ হলো অধিক ধূমপান। নেক্সট 15 নম্বর, বায়ুথলির বায়ুর উপাদানগুলি কী কী? বায়ুথলির বায়ুর উপাদানগুলি হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। এবার 16 নম্বর প্রশ্ন দেখি, গ্লটিস বলতে কী বোঝো? গলবিল বা ফ্যারিংসের মধ্যে ল্যারিংসের উন্মুক্ত হওয়ার স্থানটি কী দ্বারা সুরক্ষিত থাকে? এটা অন্যরকমভাবে প্রশ্নটা করা হয়েছে বলে দিয়ে দেওয়া হলো। ষড়যন্ত্র যে ছিদ্র দিয়ে গলবিল বা ফ্যারিংসে উন্মুক্ত হয় তাকে গ্লটিস বা শ্বাসরন্ধ্র বলে। আর দ্বিতীয় অংশ হচ্ছে গলবিল বা ফ্যারিংসের মধ্যে স্বরনালী বা ল্যারিংসের উন্মুক্ত হওয়ার স্থানটি কার্টিলেজ নির্মিত এপিগ্লটিস দ্বারা সুরক্ষিত থাকে। এবার 17 নম্বর প্রশ্ন, নিঃশ্বাস ও প্রশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ যথাক্রমে, তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 16.4% আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 4%। আর প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ হচ্ছে 20.94% আর কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হচ্ছে 0.04%। এবার 18 নম্বর প্রশ্ন, আবহাওয়া সহিষ্ণুতা বা অ্যাক্লাইমেটাইজেশন বলতে কী বোঝো? সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় নতুন আবহাওয়ায় কিছু সময়ের জন্য উপযোগী করে নিতে মানুষের দেহে যে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তাকে আবহাওয়া সহিষ্ণুতা বলে। যেমন রক্তের পরিমাণ এবং রক্তে আরবিসির সংখ্যা বৃদ্ধি, প্লীহার সংকোচন ঘটে, হৃদস্পন্দনের হার বাড়ে। এইবার স্টুডেন্টস আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী কিছু প্রশ্ন দেখি, এগুলো তোমার উত্তর তৈরি করে নেবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান আছে 3, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিঃশ্বাসক্রিয়ার সময় প্রদত্ত পেশিগুলির ভূমিকা লেখো। হচ্ছে ডায়াফ্রাম আর হচ্ছে ইন্টারকস্টাল পেশি। 2 নম্বর, রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট পদ্ধতিটি বুঝিয়ে লেখো। 3 নম্বর, প্রবাহী বায়ুর পরিমাণ বা টাইডাল ভলিউম কাকে বলে? এর মান কত? এই প্রত্যেকটা সংজ্ঞা হিসেবে ভালো করে পড়ে রাখবে। বায়ু ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? এর মান কত? এখান থেকে প্রশ্ন 2-1টা থাকেই। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা বা টোটাল লাং ক্যাপাসিটি বা সংক্ষেপে টিএলসি বলতে কি বোঝো? এর মান কত? 6 নম্বর, অবশিষ্ট বায়ুর পরিমাণ বা রেসিডুয়াল ভলিউম, সংক্ষেপে আরভি বলে, রেসিডুয়াল ভলিউম বলতে কি বোঝো? এর মান কত? হাইপক্সিয়া কি? এর 2টি কারণ লেখো। এবার পর্বতপীড়া বা মাউন্টেন সিকনেস কাকে বলে? এর উপসর্গ লেখো। এবার রচনাধর্মী কিছু প্রশ্ন দিয়েছি, বেশি দিইনি, 2টো দিয়েছি, 2টোই তোমরা করে লেখো। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5। মানবদেহে শ্বসনতন্ত্রের যে কোনো 3টি গোলযোগের কারণ ও ফলাফল লেখো। খুব ভালো করে করবে। আর 2 নম্বর হচ্ছে ফুসফুস থেকে রক্তে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় তা সংক্ষেপে আলোচনা করো। আর হচ্ছে
কলাকোষ থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হিসাবে রচনাধর্মী প্রশ্নের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটোই তোমরা করে রেখো। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।